নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো দুটো ভৌতিক ও অলৌকিক ঘটনা নিয়ে হাজির তোমাদের অলৌকিক। ভূত থাকলে ভগবানও আছে, ভগবান থাকলে ভূতও আছে। এই বিশ্বাস থেকেই প্রতিটা এপিসোডে একটা করে ভৌতিক ও একটা করে দৈবিক ঘটনা তোমাদের শোনাই। আজও তার অন্যতা হবে না। প্রথমে তোমাদের শোনাবো সুমিতাদির পাঠানো একটা ভৌতিক ঘটনা। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো ভাই, জাঙ্গিপাড়া থেকে আমি তোমার সুমিতাদি। অনেকদিন বাদে তোমাকে একটা ঘটনা বলতে এলাম। আগের একটা ঘটনায় তোমাকে বলেছিলাম যে বাবার বিয়ের আগেই আমার ছোট পিসি আত্মহত্যা করে মারা গিয়েছিলেন। তিনি নিজে যেহেতু বিয়ে থাওয়া সংসার ধর্ম কিছু করতে পারেননি, তা একটা আক্ষেপ তো ছিলই। তার উপর যখন বাবার বিয়ে হয়, দিদি হয়, আমি হই, তখন ওনার আক্ষেপটা আক্রোশে পরিণত হয়েছিল, যার ফলে আমাদের তখন অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করেছিলেন উনি। কারণ মানুষ মারা গেলে এমনিতেই তো শত্রু হয়ে যায়। তার জেরে উনি আমাকেও অনেকবার মারার চেষ্টা করেছিলেন। যেমন আমার মা একবার আমাকে বলেছিল, আমাদের বাড়িতে তখন একটা তক্ত বসছিল, দেয়ালের থেকে ইঞ্চি ছয়েক ছেড়ে সেটা রাখা ছিল। কি করে আমি তার মাঝখানে ঢুকে যাই, মাথাটা আটকে গিয়ে ফাঁস লাগার মতো করে ঝুলতে থাকি আমি। আমার তো দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। তখন সেই আওয়াজ শুনে মা ছুটে আসে, এসে আমাকে তাড়াতাড়ি ওখান থেকে বের করে। আর একটু দেরি হলে সেদিন আর আমাকে বাঁচানো সম্ভব হতো না। এছাড়াও কখনো গায়ে ইট পড়ে যাওয়া, আস্ত একটা ঘরে চাল ভেঙে পড়া, এমন অনেক ঘটনাই ঘটেছে। অনেকভাবেই আমার পিসি আমাকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে আমি প্রতিবারই বেঁচে যাই। তবে যেবার উনি আমাকে প্রায় মেরেই ফেলেছিলেন, সেই ঘটনাটি এখন তোমাকে বলছি। তখন আমার বিয়ে হয়ে গেছে, আর আমি তখন মাত্র দিন কয়েকের প্রেগনেন্ট। সরস্বতী পুজো উপলক্ষে সেদিন আমি বাপের বাড়িতে ঘুরতে এসেছিলাম। তাই সকাল সকাল স্নান করে শাড়ি পরে চুল ছেড়ে আমি একটু বেরিয়েছিলাম বেড়াতে। তখনও আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট। তো রাস্তায় আমার সঙ্গে আমার বড় মার দেখা হয়। বড় মারা আমাদের বাড়িতে থাকতেন না, মায়ের সঙ্গে ওনার বনি বোনতা হতো না, সেই জন্য। তো বড় মা আমাকে দেখে ডেকে বললেন, কি রে, কবে এলি তুই? আয় আমাদের বাড়িতে আয়, কতদিন তো আসিস না। বলে উনি আমাকে জোর করেই ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। গিয়ে সবার সঙ্গে দেখা হলো, কথা হলো। বড় মা আমাকে খেতে বললেন, যদিও আমি খাইনি। তারপর যখন আমি ফিরবো, তখন একটা ব্যাপার হয়। বড় মাদের জানলার ধারে অনেকগুলো গাছ ছিল। দেখি একটা গন্ধরাজ ফুল গাছে বেশ অনেকগুলো গন্ধরাজ ফুল ফুটেছে, দারুণ গন্ধ ভেসে আসছে। আমি তখন একটা ফুল তুলে সেটা শুকতে শুকতে বাড়ির দিকে ফিরতে থাকি। তখন দুপুরবেলা, চুল খোলা, ওরকম গন্ধওয়ালা একটা ফুল হাতে। সেই গন্ধে তখন আমার পিসি আমার পিছু নেয়। কারণ যে জায়গায় উনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন, বড় মাদের বাড়ি তার ঠিক পাশেই। তো আমি বাড়িতে এসে মাকে কিছু জানাইনি, কারণ বড় মাদের সঙ্গে মায়ের যেহেতু অশান্তি, তাই যদি শোনে যে আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম, তাহলে খুব বকাবকি করতো আমাকে। তাই বেমালুম আমি সব চেপে গিয়েছিলাম।
এরপর যখন আমি শ্বশুর বাড়িতে আসি, তারপর থেকে এই জিনিসটা আমাকে পুরো চেপে ধরলো। আমার তখন কেমন যেন গা গোলাতো, বমি বমি পেত, কিছু খেতে পারতাম না, কোনো কিছু ভালো লাগতো না। তখন তোমার জামাইবাবু আমাকে ডাক্তার দেখালো। জানা গেল যে আমি প্রেগনেন্ট, আর সেই জন্যই বোধহয় এরকম হচ্ছে। তখন আমি একদিন মাকে ফোন করে বলি, মা, তোমার কাছে দুদিন এসে থাকবো আমি, আমার শরীরটা না ভালো লাগছে না গো। মা বলল, ঠিক আছে আয়। তো এরপরে আমি ওখানে গিয়ে থাকলাম দুদিন। ওখানে আমি দিব্যি ভালো, শরীরে তেমন কোনো অসুবিধে নেই। কিন্তু আবার যখন এখানে এসেছি, আবার আমার সেই অবস্থা, আবারও আমার শরীর খারাপ। আর এবার শুধু শরীর খারাপই নয়, তার সঙ্গে অন্যান্য আরো উপসর্গ দেখা দিল। তোমার জামাইবাবুর সঙ্গে বিনা কারণে তখন ঝগড়া অশান্তি লাগতো আমার। আমি যেন ঠিকমতো ওনাকে সহ্য করতে পারতাম না। আমি রান্না করতাম না, আগুনের সামনে যেতে চাইতাম না। উনি কিছু বললেই আমি তেড়ে যেতাম, বলতাম, আমি চলে যাব, মরে যাব, আমি এখানে থাকবো না, তোমার সংসারে আমি আগুন লাগিয়ে দেব। আমি যেগুলো হুঁশে করতাম না সেটা কেউ বুঝতো না, এমনকি আমি নিজেও বুঝতে পারতাম না। শেষে একদিন তোমার জামাইবাবু আবার আমাকে বাপের বাড়ি দিয়ে এলো। বাবিকে বলে এলো, বাবা, দিন কয়েক ওকে এখানে রাখুন তো, ওর মাথা ঠিক নেই, কখনো মরতে যায়, বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চায়। মাথা ঠান্ডা হোক, তারপরে সে আবার নিয়ে যাব। তো এরপরে আমি বেশ কিছুদিন আবার ছিলাম ওখানে। ওখানে না কোনো শারীরিক সমস্যা, না কোনো মানসিক সমস্যা, দিব্যি ছিলাম। তারপর এক সময় আবার আমি গেলাম শ্বশুর বাড়ি। ওখানে গিয়ে এবার একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হলো। সবসময় আমার মনে হতো যে কে যেন আমার গলাটা চেপে ধরে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হতো আমার, কিছু খেতে পারতাম না, যেন গলায় আটকে যেত। কিছু খেলেই সঙ্গে সঙ্গে সেটা উঠে আসতো। দিন দিনই শরীরটা শুকিয়ে যেতে লাগলো, চোখ দুটো গর্তে ঢুকে যাচ্ছিল। নিজেকে আয়নায় দেখলে নিজেরই যেন কেমন ভয় লাগতো। যতই ডাক্তার দেখাই, যতই ওষুধ খাই, কিছুতেই কিছু হচ্ছে না। পায়ের গোড়ালিগুলো না একেবারে কালো হয়ে গিয়েছিল। শরীরের সব রক্ত চুষে নিচ্ছিল আমার পিসি। শরীরে তখন রক্তের অভাব দেখা দিল। তখন তোমার জামাইবাবু আমাকে বাপের বাড়ি আবারও দিয়ে এলো। বলল, তুমি এখন এখানেই থাকো, একেবারে বাচ্চা হলে তারপরে নিয়ে যাব, এখন আর তোমার যাওয়ার দরকার নেই। তবে এবার ওখানে গিয়েও তেমন আর কোনো পরিবর্তন হলো না, কারণ সে অনেকটাই জাঁকিয়ে বসেছিল আমার উপরে। উল্টো পাল্টা বকতাম তখন আমি, গালাগালি দিতাম। সুযোগ পেলেই অন্ধকারের মধ্যে বাথরুমের মধ্যে গিয়ে বসে থাকতাম। কেউ কোনো ভালো কথা বললেও কেমন যেন বিরক্তি লাগতো আমার। খাওয়া দাওয়া তো প্রায় বন্ধই। তখন একদিন আমার মায়ের সঙ্গে আমাদের পাড়ারই একজনের দেখা হয়। ওনাকে আমরা জেঠু জেঠু বলতাম। তিনি ছিলেন ওঝা টাইপের। তাকে মা তখন বলেন, দাদা, আপনার সঙ্গে অনেকদিন ধরেই একটু দেখা করব ভাবছিলাম, কিন্তু আপনি তো এখানে ছিলেন না। বলি, আমার মেয়েটার না দিন কয়েক ধরে কি অবস্থা জানেন? কিছু খায় না, খেলেই বমি করে দেয়, চোখ মুখ গর্তে ঢুকে গেছে, গায়ে রক্ত নেই, সবসময় উল্টো পাল্টা বকে, তেড়ে আসে, মানে মানে একেবারে যাচ্ছে এই অবস্থা, বুঝলেন? আপনি একবার একটু আসবেন নাকি? উনি তখন বললেন, আমি তো এখন এক জায়গায় যাচ্ছি, আজ সময় হবে না গো, আমি কালকে আসবো ওই দুপুরের দিকে। বলে উনি সেদিন চলে গিয়েছিলেন। তবে সেদিন রাতে ওনার সঙ্গে একটা ব্যাপার হয়। সেদিন রাতে ঘুমের মধ্যে কে যেন ওনাকে শাসাচ্ছিল। কোথায় যাবি তুই? ওর কাছে যাবি না বলে দিচ্ছি।
আমি ওকে শেষ করতে চাই, আর যে একটুখানি বাকি। যদি আমাকে কোনো বাধা দিস, তোকেও শেষ করে ফেলবো। যাবি না একদম, বলে দিলাম আমি। উনি তখন বোঝেন যে ভালো মতোই কিছু একটা হয়েছে, ব্যাপারটা ভালো নয়। তাই পরদিন সকালে পুরো প্রস্তুত হয়ে আসেন উনি আমাদের বাড়িতে। আমাকে দেখে বলেন, এ কি অবস্থা, এ তো একেবারে শেষ মুহূর্তে ডেকেছেন আমাকে। তাও দেখছি কতদূর কি করতে পারি। তারপর কলা পাতায় কি সব মুড়িয়ে সেটা আগুনে পুড়িয়ে সেই ধোঁয়া আমাকে শোকাতে থাকেন উনি। ওই গন্ধে আমি তো দাঁত মুখ খিচিয়ে উঠছিলাম, হাত পা ছুটছিলাম। তিনি তখন আমার মাকে বলেন, ওকে একটু চেপে ধরুন তো, বলে উনি কন্টিনিউ সেই ধোঁয়া আমার নাকে দিতে থাকেন। তখন আমি নাকি খুব গোঙাচ্ছিলাম আর বলছিলাম, না না, আমি যাব না, গেলে ওকে নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব, ওকে নিয়ে যাব। বলতে বলতেই এরপর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর উনি পা হাতে কি যেন একটা তাবিজ বানিয়ে আমার মাকে দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন এটা আমার বাঁ হাতে পরিয়ে দিতে। তবে যাওয়ার আগে উনি আরো কিছু কথা বলে গিয়েছিলেন। বলেছিলেন, ওর ছোট পিসি ওকে ধরেছিল, বুঝলেন, ওর বড় মার বাড়ি থেকে। ছোটবেলা থেকেই তো ওকে অনেকবার মারতে চেয়েছিল, এইবার শেষবারের মতো একেবারে জাঁকিয়ে ধরেছিল, বরাত জোরে বেঁচে গিয়েছে। আমার মা তো ওই শুনে অবাক, বলে, বড় মার বাড়ি থেকে? কিন্তু ও তো এখানে যায় না, অনেকদিন ধরেই তো ওনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উনি তখন বলেন, সেসব জানি না, তবে ও গিয়েছিল, জ্ঞানে ফিরলে ওকে জিজ্ঞেস করবেন। সেই থেকেই ওর সঙ্গে ছিল সে, আর দিন কয়েক থাকলে না পুরো শেষ করে দিয়ে যেত। পরে আমার জ্ঞান ফিরলে মা আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তুই বড় মার বাড়ি গিয়েছিলিস? আমি তখন আর মাকে কিছু লুকাইনি, সব ঘটনা খুলে বলি। কিন্তু তখন আমি যেহেতু প্রেগনেন্ট, তার উপরে অসুস্থ, তাই মা আমাকে আর কিছু বলেনি। এরপরে আস্তে আস্তে আমি সুস্থ হই। তারপর আমার ডেলিভারি হয়, আমার মেয়ে হয়। তারপর থেকে এখনো অবধি আমি ঠিকই আছি ভাই, আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। এরই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে অর্কপ্রভু নস্কর। ঘটনাটি শেয়ার করার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, তোমরাও যদি এখানে তোমাদের ঘটনা শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। নমস্কার অমিতদা, জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আমি অর্কপ্রভু নস্কর, কলকাতা ঢাকুরিয়া নস্কর পাড়া থেকে বলছি। আজ আমি তোমাকে বিপত্তারিণী মায়ের একটা ঘটনা বলবো। মা এসে আমার দিদির হাত থেকে নিজেই পুষ্পাঞ্জলি নিয়ে গিয়েছিলেন, সেই ঘটনা। আমি ছোট থেকেই দেখে আসছি আমার মা বিপত্তারিণী পুজো করে। আমাদের পাড়ার বিবেকনগর কালীবাড়িতে দিদিকে নিয়ে উনি প্রতি বছর পুজো দিতে যান। পুজোর দিন ওই মন্দিরে প্রচন্ড ভিড় হয়। যত অসুবিধে থাক, কখনো মায়ের পুজো ওখানে বন্ধ হয় না। 2020-তে যেবার করোনা হলো, লকডাউন পড়ে গেল, সেবারও ছোট করে পুজো হয়েছিল ওখানে মা দুর্গার ফটোর সামনে। তবুও তারা পুজো বন্ধ করেননি। 2021-এ আবার বড় করে মায়ের পুজো হয়। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে সেবার বিপত্তারিণী রূপে পুজো করা হয়েছিল। কিন্তু দাদা, আমার মা যখন মন্দিরে যেত পুজো দিতে, তখন একবার এক এক রকম ঘটনা ঘটত মায়ের সঙ্গে। কখনো পুজোর পান সুপারি নিতেই উনি ভুলে যেতেন, কখনো আবার 13টা ফলের জায়গায় উনি 12টা ফল নিয়ে যেতেন। এক বছর তো পুজো দিতে গিয়ে পুজোর ভেতরে গামলাটাই হারিয়ে গিয়েছিল।
সেই নিয়ে মা খুব কষ্ট পেত। ভাবতো, মা তুমি কি আমার পুজো চাও না? প্রতি বছর কিছু না কিছু একটা খুঁত হয়। কি অপরাধ মা আমার, কি অপরাধ। তো যাই হোক, এবারে 2022-এর ঘটনায় আসি। সেবার সোনারপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে আমরা পুজো দিতে গিয়েছিলাম। অনেকদিনের আমাদের ইচ্ছে ছিল ওইখানে পুজো দেব, কিন্তু তখন দিদির থাইরয়েড ধরা পড়েছিল। অসুস্থ তখনও, শরীরটা ওর একদম ভালো থাকতো না, খুব ঘুম ঘুম পেত। যেখানে সেখানে ও তখন ঘুমিয়ে পড়তো। ওখানেও পুজো দিতে গিয়ে খুব ঘুম পাচ্ছিল দিদির। তখন মন্দিরে খুব ভিড়, বসার জায়গা নেই। যা হোক করে আমি আর মা ঠাকুরের সামনে গিয়ে বসি, আর দিদি বসেছিল পেছনে জনা কয়েকের পরে। তো ওখানে বসে থাকতে থাকতে কখন দিদি ঘুমিয়ে পড়ে। এদিকে তখন পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে। যে যার মতো হাতে ফুল বেলপাতা নিয়ে তৈরি। ঠাকুর মশাই এরপর অঞ্জলি দেওয়াবেন, কিন্তু দিদির কোনো হুঁশ নেই। দেয়ালের সঙ্গে হেলান দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। দিদিকে কেউ ডাকেও নি, যে যার মতো তখন অঞ্জলি দিতে ব্যস্ত। কিন্তু জগৎজননী মা স্বয়ং বিপত্তারিণী যখন দেখলেন দিদির ওই অবস্থা, তখন তিনি একটা মহিমা দেখালেন। কোত্থেকে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো দিদির সামনে, ডেকে বলল, কি গো, তুমি অঞ্জলি দেবে না? এই নাও, ফুল নাও। বলে দিদির হাতে একটা রক্তজবা ও একটা বেলপাতা দিল মেয়েটা। তন্দ্রা চোখেই দিদি হাত বাড়ালো। দেখলো একটা বাচ্চা মেয়ে, গায়ের রং কালো, লাল পাড় একটা শাড়ি পরা, নুপুর পায়ে। মেয়েটা দিদির সামনে দাঁড়িয়ে রইল। তারপরে পুষ্পাঞ্জলি হলো। স্বয়ং মায়ের সামনে যেন দিদি অঞ্জলি দিল। ঘুম জড়ানো চোখেই মন্ত্রপাঠ করল দিদি। তারপরে মেয়েটা নিজেই দিদির হাত থেকে ওই ফুল বেলপাতা নিয়ে ভিড়ের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। দিদি তখন এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও আর দেখতে পেল না মেয়েটাকে। তারপর হঠাৎ দিদি দেখতে পায় দিদির অঞ্জলি দেওয়া সেই রক্তজবা আর বেলপাতাটা মায়ের ঘটের ওপরে রাখা। এই আশ্চর্য ঘটনার পরে দাদা, দিদিকে থাইরয়েডের ওষুধ খেতে হতো না। দিদির থাইরয়েড এখনো পর্যন্ত কম আছে। ওখান থেকে সেদিন দিদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা ফটো কিনে এনেছিল, আর তার সঙ্গে মা বিপত্তারিণীরও একটা ফটো কিনেছিল। পরের বছর থেকে মা ওই ফটোতেই পুজো করে। বিপদ আপদ যাই আসুক, মা বিপত্তারিণী তার থেকে আমাদের রক্ষাও করেন। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু দারুণ একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে প্রসেনজিৎ লিখেছে গুড ভিডিও, গার্গী গোস্বামী লিখেছে আগে থেকে লাইক কমেন্ট করে দিলাম, জানি প্রতিবারের মতো এবারও ভালোই হবে। সুদেশা সিংহারয় লিখেছেন প্রথমটা ভয়ের হলেও ভীষণ ভালো লাগলো, আর দ্বিতীয়টাতে মা বিপত্তারিণী ওনার বাবার খবর দিয়েছেন এবং বাবাকে রক্ষা করেছেন। মনীষা কাকিমা লিখেছেন সত্যি অসাম। সুমিতা চক্রবর্তী লিখেছে দাদা, দ্বিতীয় ঘটনাটা শুনে চোখে জল চলে আসে। এছাড়াও কমেন্ট করেছ পূর্ণিমা পাল, গুণিতা দাস, মায়াদি, অর্কপ্রভ নস্কর, তন্ময় ফৌজদার, মৌসুমী মুখার্জি, মিঠুন পাল, সৌরভ চক্রবর্তী, শর্মিষ্ঠা ঘোষ, জয়া বণিক, চন্দন চ্যাটার্জি, গীতাদি, আশিস কোলে সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।